হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আরও কিছু কোয়েশ্চেনের আনসার আমরা দিব আপনাদের। আপনারা জেনে থাকবেন নিশ্চয়ই যে এই চ্যানেলে আপনাদের যে কোনো কোয়েশ্চেনের ক্যানাডা রিলেটেড যে কোনো কোয়েশ্চেনের আনসার দেওয়া হয়। আমার যে কোনো ভিডিওতে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন এবং জেনে নিতে পারেন ক্যানাডার সম্বন্ধে আপনার কোয়েশ্চেনের উত্তরগুলো। চলুন দেখা যাক আজকে কি কি কোয়েশ্চেন আমরা আনসার দিচ্ছি। প্রথম কোয়েশ্চেনটি করেছেন শাহাদাত মুবারক। তিনি বলেছেন সাসক্যাচুয়ানে হোটেল বয় হিসেবে কাজে অষ্টম শ্রেণী পাশে জব পাওয়া কি সম্ভব? একটা এজেন্সি আমাকে কন্ট্রাক্টে ভিসা করে দিবে বলেছে, দয়া করে জানাবেন। সাসক্যাচুয়ান প্রভিন্স কিংবা অন্য যে কোনো প্রভিন্সই হোক না কেন, আপনি পাশ করা যদি থাকেন অষ্টম শ্রেণী এবং সেই কাজের ভিসাটা যদি হয় হোটেল বয়, তাহলে মোস্ট লাইকলি এই ভিসাটা একটা ফ্রড। কারণ হোটেল বয় কাজটা যে কেউ করতে পারবে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। ক্যানাডায় প্রচুর মানুষ আছে যারা এখনো কাজ খুঁজতেছে এবং ক্যানাডার বাইরে থেকে শুধুমাত্র তাদেরকে আনা যাবে যেখানে আসলে এই কাজের জন্য পর্যাপ্ত পরিমাণ লোক ক্যানাডাতে নেই। এখন আমাকে যদি বলা হয় আমাকে হোটেলের বয়ের কাজ করতে, তাহলে আমিও কিন্তু কাজটা করতে পারবো। এমনিভাবে একজন ডক্টরকে যদি কাজটা দেওয়া হয়, ডক্টরও কাজটা করতে পারবে, ইঞ্জিনিয়ারও কাজটা করতে হবে। সেটার জন্য কোনো স্পেশাল নলেজ বা স্কিলসের দরকার হয় না। সো দ্যারফর এই ধরনের কাজ যেগুলো আছে এগুলো সাধারণত আউটসোর্স করা হয় না, স্পেশালি বাইরের দেশগুলো থেকে এলএমআই প্রসেস করে সেই জবগুলো আসলে পাওয়া যায় না। সো আপনি বি ভেরি কেয়ারফুল। এই ধরনের জব আসলে এই দেশে যারা অফার করছে তারা ম্যাক্সিমামই ফ্রড করছে। আপনি তাদের থেকে সাবধানে থাকবেন। তবে বাংলাদেশ থেকে যে জব অফার নিয়ে আসা সম্ভব না তা কিন্তু না। এমনিভাবে আপনার যদি কোনো স্পেশালাইজড নলেজ থাকে, ধরেন বাংলাদেশের কোনো একটা স্পেশাল কাজে আপনি পারদর্শী, ফর এক্সাম্পল আপনি মিষ্টি বানাতে পারেন। এখন বাংলাদেশের কেউ বা এই উপমহাদেশের কেউ এখানে একটা মিষ্টির দোকান দিল এবং সে ব্যাপারে আপনার প্রচুর অভিজ্ঞতা আছে এবং আপনি একজন এক্সপার্ট। আপনি অষ্টম শ্রেণী পাস হন কিংবা কোনো পড়াশোনা না করেন, আপনি ন্যূনতম আইএলটিএস স্কোর করতে পারলেই হলো। আপনি জাস্ট ইংলিশে মোটামুটি কথা বলতে পারেন, কিন্তু আপনার কাজের দক্ষতাটা আছে, সেক্ষেত্রে হয়তো আপনার এই জবটা হওয়া সম্ভব। তো আমি যেটা বলতে চাচ্ছি, কোনো একটা স্পেশাল ক্যাটাগরির দক্ষতা যেটা ক্যানাডায় খুব একটা অ্যাভেলেবল না, সেই ধরনের কাজের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা যদি কমও হয় সেক্ষেত্রে পসিবিলিটি আছে। আর যদি দেখেন যে এটা একটা জেনারেল কাজ, তাহলে সেটা একটা ফ্রড হওয়ার সম্ভাবনা 99%। সো পরবর্তী কোয়েশ্চেনটি করেছেন শিখাস দাস। উনি জানতে চেয়েছেন ফিশারিজ সাবজেক্টের সম্ভাবনা কেমন আছে ক্যানাডাতে। সো এটা একটা এক্সেপশনাল সাবজেক্ট ক্যানাডার জন্য, কারণ ক্যানাডাতে ফিশারিজের উপরে ব্যাপক গবেষণা হয়ে থাকে। সেই গবেষণা কেন্দ্রগুলোতে আপনি কাজ করতে পারেন। ফিশারিজ রিলেটেড, ফিশ রিলেটেড যে কোনো বিজনেস অর্গানাইজেশনে কাজের সুযোগ পরবর্তীতে হবে। এছাড়া ইটস জাস্ট লাইক আদার সাবজেক্টস, যেটা আসলে ক্যানাডাতে যে কোনো সাবজেক্টই আপনি পড়াশোনা করেন না কেন, সেটা যদি সত্যিকার অথবা আপনি চেষ্টা করেন, তাহলে সেখানে অবশ্যই আপনি ক্যারিয়ার করতে পারবেন। ফিশারিজও সেরকমই একটা সাবজেক্ট। ক্যানাডাতে প্রচুর পরিমাণ ফিশ আছে এবং বেশ কিছু ফিশারিজ কোম্পানি, মোস্টলি বড় বড় কোম্পানিগুলো মেজরিটি রোল প্লে করে এবং মার্কেট শেয়ার আছে। মিল্টন মিয়া পরবর্তী কোয়েশ্চেন জানতে চেয়েছেন, ভাই আপনার মোবাইল নাম্বারটা পেতে পারি, কিছু তথ্য জানার ছিল। মিল্টন ভাই, আমি অ্যাপ্রিসিয়েট করব আপনার কোয়েশ্চেনগুলো যদি আপনি কমেন্ট সেকশনে লিখেন অন্যদের মতো। সেখানে আমরা ওপেন আলোচনা করব এবং এই ওপেন আলোচনা থেকে আমরা যদি আপনার কোয়েশ্চেনের আনসার দিয়ে থাকি, সেখান থেকে অন্যরাও উপকৃত হবে। এটাই হচ্ছে আইডিয়া। সো এবং প্রাইভেটলি আমি আসলে সবাইকে সময় দিতে পারবো না, সো আমি ওয়ান বাই ওয়ান আসলে টাইম দেওয়া সম্ভব না বলেই কিন্তু আমি কমেন্ট সেকশনে আনসারগুলো এভাবে দিয়ে থাকি। ধন্যবাদ আপনার কোয়েশ্চেনের জন্য। এরপরের কোয়েশ্চেনটি করেছে আমিন এমডি হিলালি। তিনি লিখেছেন, আম কমপ্লিটিং অ্যাসোসিয়েট অফ আর্টস ডিগ্রি 2 years program. My question is, am I able to get any job here under skill category B and able to get PR in Vancouver? Please advise. তো ওনার কোয়েশ্চেন থেকে যেটা বুঝলাম যে উনি ভ্যাঙ্কুভারে পড়াশোনা করছেন, অ্যাসোসিয়েট অফ আর্টস ডিগ্রি 2 years প্রোগ্রাম।
নর্মালি 2 ইয়ার্সের প্রোগ্রাম শেষ করলে 3 ইয়ার্সের ওয়ার্ক পারমিট দেওয়া হয় এবং সেই সময়টায় আপনি একটা ফুল টাইম জব ম্যানেজ করতে পারলে আপনি আশা করি যে কোনো একটা প্রোগ্রামে পিআর অ্যাপ্লিকেশন করে সাকসেসফুল হতে পারবেন। ইট ইজ প্রিটি মাচ পসিবল। এটা ধরে নিচ্ছি যে আপনি কোনো একটা ডিএলআই লিস্টেড ইনস্টিটিউশনে পড়াশোনা করছেন, তার মানে হচ্ছে ডিএলআই লিস্টেড ইনস্টিটিউশনে পড়াশোনা করলে আপনাকে ওয়ার্ক পারমিট দেওয়া হবে। সেই ওয়ার্ক পারমিট যে সময়টা, সেই সময়ে আপনি ফুল টাইম ওয়ার্ক পেয়ে গেলে সেটাকে কাজে লাগিয়ে যে পয়েন্টগুলো অ্যাড হবে, ইউ ক্যান অ্যাপ্লাই through Express-MT or any other PNP program that might be suitable for you. All other students are being successful in that way. আক্তার জামান সালিম পরবর্তী কোয়েশ্চেন করেছেন, টরন্টোতে উবার ইটস করে পার মান্থ কত ইনকাম করা পসিবল? সো উবার ইটস আসলে অপার সম্ভাবনাময় একটি জায়গা যেখান থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার অ্যাভেলেবল আওয়ার্স থাকে। এখন আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার কিন্তু আওয়ার্স আর লিমিটেড, হুইচ মিনস অনলি 20 আওয়ার্স। 20 আওয়ার্স কাজ করে আপনি যে টাকাটা আর্ন করতে পারবেন সেটা নিয়ে অন্যান্য ভিডিওতে আমি অলরেডি কথা বলেছি। ইটস প্রিটি মাচ অন অ্যান অ্যাভারেজ $20 করে পার আওয়ার ইনকাম করা যায়। 25 কেউ আর্ন করে, কেউ 20, কেউ $18 পার আওয়ার, ডিপেন্ডিং অন হাউ স্কিলড ইউ আর, কীভাবে ডেলিভারি করছেন, হেঁটে করছেন, সাইকেলে করছেন কিংবা গাড়ি দিয়ে করছেন, সেটার উপর বেস করে আপনি পার আওয়ারে কতগুলো ডেলিভারি দিতে পারছেন এটার উপরে আপনার টাকাটা নির্ভর করে। আপনি অ্যালাউড অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হচ্ছে 20 আওয়ার্স। সেইটা 20 আওয়ার্সে $20 পার আওয়ার করে যদি ধরেন, ইজিলি ক্যালকুলেট করে আপনি বের করে ফেলতে পারবেন কত টাকা পার উইক আপনি আর্ন করতে পারছেন। ইফ ইউ আর অ্যালাউড টু ওয়ার্ক মোর দেন 20 আওয়ার্স লাইক পিআর, আপনি যদি যতক্ষণ ইচ্ছা কাজ করতে পারেন অ্যাজ এ পিআর, সেক্ষেত্রে আপনার কোনো বাধা দেওয়ার নিয়ম নেই, আপনি ইচ্ছা মতো টাকা আর্ন করতে পারবেন উবার ইটস থেকে। আশা করছি আপনি আপনার উত্তর পেয়েছেন। ধন্যবাদ আপনার কোয়েশ্চেনের জন্য। এর পরবর্তী কোয়েশ্চেনটি করেছে সুদীপ্ত শর্মা। উনি জানতে চেয়েছেন, বাংলাদেশ এই ইউনিভার্সিটিগুলিতে ইংলিশ মিডিয়ামে স্টাডি করলে কি আইএলটিএস ছাড়াই কানাডাতে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে অফার লেটার দিবে? গুড কোয়েশ্চেন। আপনি যদি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেন কিংবা আপনার পড়াশোনাটা যদি ইংলিশে হয়, যে ইউনিভার্সিটিতে পড়েছেন সেখান থেকে মিডিয়াম ইনস্ট্রাকশন যদি ইংলিশ হয়, তাহলে এখানকার ক্যানাডাতে কোনো কলেজ এবং ইউনিভার্সিটি আপনাকে আইএলটিএস ছাড়াই আপনার অ্যাডমিশন দিতে পারবে। সেক্ষেত্রে একটাই ব্যারিয়ার্স থেকে যাচ্ছে যে হয়তো আপনি অ্যাডমিশন লেটার পাবেন কলেজ বা ইউনিভার্সিটি থেকে। দ্যাট ইজ প্রিটি মাচ পসিবল, কারণ বেশ কিছু ইউনিভার্সিটি এবং কলেজ অলরেডি তাদের ওয়েবসাইটে বলে দিয়েছেন যদি আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি সেটা একটা লেটারের মাধ্যমে ইউনিভার্সিটি বা কলেজ থেকে একটা লেটার তাদেরকে সাবমিট করলে সেটাকে তারা অ্যাকসেপ্ট করবে। প্রিটি মাচ পসিবল। কিন্তু আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে আপনার যদি আইএলটিএস না থাকে তাহলে আপনার ভিসা রিজেকশন হওয়ার চান্স আছে। সো নাও ইট ইজ আ গুড আইডিয়া, although you have got a admission offer from any university or college, it is a good idea to have IELTS before applying for a visa. So pretty much visa power যদি নিশ্চিত করতে চান তাহলে অবশ্যই আপনাকে IELTS দিতে হবে। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, এইরকম কোনো কলেজ বা ইউনিভার্সিটি সাজেস্ট করতে পারবেন? আমি অনেকগুলো ইউনিভার্সিটি দেখেছি, যেমন রায়ারসন ইউনিভার্সিটি, এছাড়া অনেকগুলো কলেজ আছে, বাট আমি স্পেসিফিকলি এই মুহূর্তে নাম মনে পড়ছে না। বাট প্রিটি মাচ যে কোনো ইউনিভার্সিটি, দ্য জেনারেল আইডিয়া হচ্ছে যে আপনি যে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতেই এই ব্যাপারটা অ্যাপ্রোচ করতে পারবেন এবং তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ ছিল, তোমরা কি সেটা অ্যাকসেপ্ট করবা? যদি আমার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ হয়ে থাকে এবং আমার কলেজ বা ইউনিভার্সিটি সেটা যদি কনফার্ম করে তোমাদেরকে, তাহলে কি তোমরা সেটা অ্যাকসেপ্ট করবা? তোমাদের কি আর আইএলটিএস লাগবে কিনা? এই সিম্পল একটা ইমেল আপনাকে ওই আনসারটা দিয়ে দেবে। সেক্ষেত্রে সেটা মোর লেজিটিমেট হবে, কারণ আমি এখানে যতই বলি এই ইউনিভার্সিটি বা কলেজ সেটা করে থাকে, সেটা আমার কথাটা কতটুকু অথেন্টিক সেটা টাইম টু টাইম চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ ইউনিভার্সিটি এবং কলেজের রুলস চেঞ্জ হয়। বাট আমি অনেককেই দেখেছি এভাবে করে এসেছে, স্পেশালি এ লেভেলসে পড়ে, পরবর্তীতে ব্যাচেলার করে এসছে যারা ইউনিভার্সিটি মিডিয়াম ইনস্ট্রাকশন ইংলিশ ছিল, এরকম আমি দেখেছি।
সো বাট ভিসার সময় লাইক অ্যাগেন আই এম সেইং ভিসার জন্য আপনাকে অবশ্যই আইএলটিএসটা দিয়ে নেওয়াটা ভালো। আপনার তৃতীয় কোশ্চেনটি হচ্ছে আইএলটিএস ছাড়া অফার লেটার নিয়ে কানাডাতে আসলে পার্ট টাইম জবস করতে স্টাডি পারমিটে কোনো প্রবলেম হবে কিনা। আপনি যদি কানাডায় কোনোভাবে একবার চলে আসেন স্টুডেন্ট পারমিট নিয়ে এবং সত্যিকারভাবে আপনি 20 আওয়ার্সের যে বার আছে আপনাদের কাজ করার, অটোমেটিক্যালি 20 আওয়ার্স আপনারা কাজ করতে পারবেন ইন অ্যান অ্যাক্টিভ সেমেস্টার। যখন আপনারা করছেন 20 আওয়ার্স কাজ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো বার বা কোনো ধরনের প্রবলেম আপনাদের হবে না, আপনারা কাজ করতে পারবেন 20 আওয়ার্স। সেক্ষেত্রে আইএলটিএস নিয়ে কোনো ঝামেলা নেই। সেক্ষেত্রে আপনি পার্সোনালি যখন ইন্টারভিউয়ারদের সাথে কথা বলছেন সেখানে কতটা কনভিন্সিং, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। পরবর্তী কোয়েশ্চেন, নাহিয়ান আমির হোসেন, আমার এসএসসি এবং এইচএসসি রেজাল্ট আর CGPA 4.81, CGPA 5 respectively. My BBA result is 3.43 on a scale of 4, majoring in accounting. Now I'm doing MBA, National University and CMA under ICMAP. I would like to get Canada for study plus job purposes. Is there any way to get a scholarship for master's program? আপনি জানতে চাইছেন যে এখানে মাস্টার্স প্রোগ্রাম করার জন্য স্কলারশিপ পাওয়া যাবে কিনা। স্কলারশিপ নিয়ে আমার একটি ফুল ভিডিও আছে, কাইন্ডলি ওটা দেখে নেবেন, তাহলে আপনি আপনার আনসার পেয়ে যাবেন। আপনি আরও জানতে চাইছেন যে স্টাডি পারপাসে আপনি অ্যাপ্লাই করবেন নাকি জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন। আপনি দুটোই করতে পারেন। আপনি যেহেতু কিছুটা অভিজ্ঞতা আছে প্লাস পড়াশোনাও কমপ্লিট করেছেন অনেকটা, সো দুইটা মিলে আপনি দুইটা প্রোগ্রামই অ্যাপ্লাই করে থাকেন, যেটা তাড়াতাড়ি হবে সেটাতে আপনি চলে আসবেন। আপনি আরও জানতে চেয়েছেন যে স্কলারশিপ পাওয়ার জন্য আমার একাডেমিক আইএলটিএসের রেজাল্ট কীরকম হওয়া উচিত। আমি মনে করি যারা স্কলারশিপ টার্গেট করছেন তারা মিনিমাম 7 পেতে হবে আইএলটিএসে। সো আপনার একাডেমিক আইএলটিএসের রেজাল্ট 7 হলে সেটা মোর কনভিনসিং হয়। ইট উইল হেল্প ইউ টু গেট দি স্কলারশিপ ইন সাম ওয়ে। আরও জানতে চেয়েছেন কত টাকা আসলে। সো আমি ধরে নিচ্ছি স্টুডেন্ট ভিসার জন্য, স্টুডেন্ট ভিসায় আপনি পড়াশোনা করার জন্য প্রথম যে জিনিসটা লাগবে, আপনি যে বিষয়ে স্টাডি করছেন সেটা পুরো বছরের টিউশন ফি কত, সেটা একটা খরচ। তারপর কানাডাতে পুরো বছরে থাকা এবং খাওয়ার জন্য কত কস্ট, সেটা অ্যাটলিস্ট অ্যাপ্রক্সিমেটলি $12,000 থাকা খাওয়ার জন্য। সেটা যদি ব্যস্ত এবং বড় সিটি হয় তাহলে আরও বেড়ে যাবে, সেটা $12,000 থেকে $18,000, প্লাস আপনার টিউশন ফি, প্লাস আপনার রিটার্ন টিকিট, প্লাস আরও কিছু মিসেলিনিয়াস এক্সপেন্সেস। ধরেন আপনার টিউশন ফি $10,000, তাহলে আপনার টোটাল যদি লিভিং কস্ট অ্যাভারেজ 12,000 ধরি তাহলে 22,000 হলো, প্লাস আরও $5,000 অ্যাডিশনাল মানি লাইক মিসেলিনিয়াস এক্সপেন্সেস প্লাস আপনার এয়ারফেয়ার, এগুলো সহ টোটাল আপনি যদি 27,000 থেকে 30,000 টাকা দেখান তাহলে আইডিয়ালি হয়ে যায়। তবে আপনি আরও যত বেশি টাকা দেখাতে পারবেন তত আপনার জন্য বেটার হবে, কারণ ফাইন্যান্সিয়াল দিকটা খুব স্ট্রংলি দেখা হয়। দ্যাট ইজ দ্য মিনিমাম $30,000 ফর আ $10,000 টিউশন ফি ফর 1 year। এটা যদি আপনি কি দেখাতে পারেন তাহলে শুড বি গুড এনাফ। তারপরও আপনি যদি আরও বেশি টাকা থাকে বা প্রপার্টি থাকে সেগুলো আরও বেশি ভালোভাবে সুন্দরভাবে দেখালে আরও বেটার হবে। এরপর কোয়েশ্চেনটি করেছেন মামুন রশিদ, কানাডায় কলেজে ভর্তি হলে সুবিধা এবং অসুবিধা কি। সো বেসিক্যালি আপনি জানতে চেয়েছেন কলেজ এবং ইউনিভার্সিটির মধ্যে সুবিধা অসুবিধা কি আছে। আসলে কি কানাডায় আপনি যদি যে কোনো ইউনিভার্সিটি বলেন কলেজ বলেন যে কোনো জায়গায় আপনি যদি চান্স পান পড়াশোনা করার জন্য, চলে আসেন উইদাউট ইভেন থিঙ্কিং যে কী ধরনের সুবিধা এবং অসুবিধা হবে। জাস্ট আপনি যদি চান্স পান, আপনি যদি ভিসা পান, আপনার সব কিছু যদি ঠিক থাকে তাহলে ইউ শুড নট থিঙ্ক অ্যাবাউট কী সুবিধা কী অসুবিধা। জাস্ট কাম, কমপ্লিট ইউর স্টাডি, ট্রাই টু গেট ইউর পিআর অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। এখানে জীবনযাত্রার মান এবং সুযোগ সুবিধা পর্যাপ্ত পরিমাণে আছে। একটা উন্নত দেশে যেরকম থাকার দরকার তার থেকে বেশি আছে, কম নেই। সো অসুবিধার দিকগুলো যদি বলেন, ওয়েদার কিছু চ্যালেঞ্জ আছে, কিছু ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ অ্যাজ এ স্টুডেন্ট আপনাদের হতে পারে, এছাড়া আর তেমন কোনো চ্যালেঞ্জ নেই। বাকিগুলো শুধু সুবিধা নিয়ে আমি অনেক কথা বলেছি আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে। সো আশা করি আপনারা ওখানে থেকে দেখে কিছুটা আইডিয়া অবশ্যই পেয়েছেন। এরপরের কোয়েশ্চেনটি করেছেন নাটাশা কবির। আপনি জানতে চেয়েছেন যে স্টুডেন্টের সাথে যদি স্পাউস আসে সে কি পড়াশোনা করতে পারবে কিনা পিআর এর আগে কিংবা পরে। স্টুডেন্ট হিসেবে স্পাউস যখন আসবে তাকে ওপেন ওয়ার্ক পারমিট দেওয়া হবে। ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আপনি পড়াশোনা যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে সঠিকভাবে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে।
সেটা আপনার স্পাউস যেভাবে ভিসা অ্যাপ্লিকেশন করে ভিসা পেয়েছেন সেভাবেই করতে হবে। সো অল ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট, আপনার পেপারস, প্রপার্টি, টাইজ ইন বাংলাদেশ এবং সব কিছু দেখিয়ে ভিসা অ্যাপ্লিকেশন যেভাবে করেছিলেন, কলেজে অ্যাডমিশন যেভাবে নিয়েছিলেন সেভাবে করতে হবে। ইটস এ অল নিউ প্রসেস। সো আপনি যখন ওপেন ওয়ার্ক পারমিটে থাকবেন সেটা সম্ভব না, আপনাকে সম্ভব আপনি ওই সময় সেটা অ্যাপ্লিকেশন করে আপনি যদি ভিসা পেয়ে যান, দ্যাটস গুড এনাফ। বাট ওপেন পারমিট থাকা অবস্থায় আপনি উইদাউট দ্যাট ভিসা ক্যাটাগরি লাইক এ স্টুডেন্ট ভিসা আপনি পড়াশোনা করতে পারবেন না। বাট আপনাদের যখন পিআর কমপ্লিট হয়ে যাবে, পিআর কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা যে কেউ আবার পড়াশোনা শুরু করতে পারেন, সেক্ষেত্রে কোনো বাধা দেওয়ার নিয়ম নেই। ইউ আর ফ্রি টু স্টাডি এনিওয়ার এনি টাইম। এর পরবর্তী কোয়েশ্চেনটি করেছে শামসুর রহমান। আই এম গোয়িং টু ফিনিশ মাই এলএলবি honors in December 2020. So my CGPA is 3.3 and 3.56 in last 2 semesters. I want to do a course-based master in Canadian University. Now my question is, which university my admission can be easily granted and which subject has professional value in job field in Canada? Canadaয় পড়াশোনা যদি করতে চান, it's a very good idea যে আপনি রেলেভেন্ট সাবজেক্টে পড়াশোনা করছেন। আপনি যে সাবজেক্টে পড়াশোনা অলরেডি করেছেন সেই সাবজেক্টটাকে আপনাকে চুজ করতে হবে, কারণ ভিসা অফিসার যখন আপনাকে ভিসা দেওয়ার যে ক্যাটাগরি ভিসা দেওয়ার চেষ্টা করবে, আপনার ডকুমেন্ট থেকে সে কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করবে, হোয়াট ইজ ইউর ইন্টেনশন। আপনি আগে একটা সাবজেক্ট পড়েছেন, এখন আরেকটা সাবজেক্ট পড়তে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে স্ট্রং যুক্তি দিয়ে বোঝাতে হবে কেন আপনি অন্য সাবজেক্ট পড়তে চাচ্ছেন। অথবা আপনি ধরেন পড়াশোনা করেছেন বাংলাদেশে এক সাবজেক্টে, কাজ করেছেন অন্য সাবজেক্টে, সেক্ষেত্রে কিন্তু একটা যুক্তি আছে যে আমি তো আসলে কাজ করেছি এই সাবজেক্টে আমার পড়াশোনা যেহেতু নাই, এই জন্যে আমি পড়াশোনাটা করতে চাচ্ছি। এই ধরনের যুক্তি যদি আপনি দেখাতে পারেন তাহলে নতুন কোনো সাবজেক্ট চুজ করতে পারেন। আদারওয়াইজ আপনার যে স্পেশালাইজেশন আছে, যেখানে আপনি কাজ করেছেন বা যেই সাবজেক্টে আপনি পড়াশোনা করেছেন, সেই সাবজেক্টকে বেছে নিতে হবে, কারণ এখানে এসে পড়াশোনার প্রেশারটা আপনার কমে যাবে যদি সেই পড়াশোনাটা আপনার আগে থেকে জানা থাকে, আগে থেকে করা থাকে। আর যদি ধরেন নতুন কোনো একটা সাবজেক্ট, আপনি কম্পিউটার সায়েন্স কখনো পড়েননি, হঠাৎ করে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চলে আসেন, সেক্ষেত্রে আপনার প্রচণ্ড কষ্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি জব করা হয়তো আপনার জন্য টাফ হয়ে যাবে মেনটেন করা। সো এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে রেলেভেন্ট সাবজেক্টে পড়াটা কতটা জরুরি। আরেকটা ব্যাপার হচ্ছে কোন ইউনিভার্সিটিতে পড়বেন, কোন প্রভিন্সে পড়বেন, সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু আপনার পার্সোনাল। আমি অনেক ধরনের পরামর্শ আপনাদের দিতে পারি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে খুঁজে বের করতে হবে কোন ইউনিভার্সিটি বা কলেজে আপনি পড়তে চান। আপনি প্রথমে একটা প্রভিন্সকে বেছে নেন, সেই প্রভিন্সে কিছু শর্টলিস্ট করেন কোনো ইউনিভার্সিটি বা কলেজে আপনার সাবজেক্ট অফার করছে, সেগুলোর সাবজেক্টগুলোর ভিতরে তার টিউশন ফি কত, কবে থেকে স্টার্ট হচ্ছে, তার রিকোয়ারমেন্ট আপনি মিট করছেন কি না, এভাবে করে আপনাকে কিন্তু বের করতে হবে। ইটস নট লাইক এ স্ট্রেট ফরওয়ার্ড আই এম সেইং দ্যাট আপনি ইউনিভার্সিটি অফ টরন্টোতে পারেন কারণ এটা নাম্বার 1। এটা যদি বলি তাহলে আপনার জন্য অ্যাপ্লিকেবল নাও হতে পারে, কারণ ওখানে চান্স পেতে হলে 80 to 95% মার্ক আপনাকে পেতে হবে। সো I can propose a lot of things, but cater to your experience and previous academic performance. আপনাকে খুঁজে বের করতে হবে কোন কোন ইউনিভার্সিটি বা কলেজ আছে যারা আপনার সাবজেক্ট অফার করছে, তাদের একাডেমিক যে রিকোয়ারমেন্ট আছে পড়াশোনা করার জন্য সেটা আপনি মিট করতে পারছেন কিনা। এই ব্যাপারে পড়াশোনা বা রিসার্চ আপনাকে প্রতিদিন ঘেটে কম্পিউটার ঘেটে গুগল করে আপনাকে সেই ইনফরমেশন বের করে একটা জায়গায় লিখে রাখতে হবে। অ্যান্ড দেন ইউ ক্যান শর্ট লিস্ট 5 to 10 ইউনিভার্সিটি ও কলেজ যেখানে আপনি অ্যাপ্লাই করবেন। আপনি আরও জানতে চেয়েছেন আপনি এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করবেন এবং এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করা কি সেফ অ্যান্ড সিকিউর, আর আপনি যদি টিউশন ফি দিয়ে থাকেন সেটাকে রিফান্ডেবল কিনা। টিউশন ফি রিফান্ডেবল একটা ডেট দেওয়া থাকে প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং কলেজে। আপনি যেটাতে অ্যাপ্লাই করবেন বা যেটাতে অ্যাডমিশন আপনি পেয়ে যাবেন সেখানে আপনাকে দেখবেন যে টিউশন ফি রিলেটেড যে ইনফরমেশন ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেওয়া থাকে, সেখানে গেলে আপনি দেখতে পারবেন যে লাস্ট ডেট টু উইথড্র ইয়োর কোর্সেস। যখন ওই লাস্ট ডেটের আগে আপনি আপনার কোর্স উইথড্র করতে চান তাহলে আপনি ফুল রিফান্ড পেয়ে যাবেন। তার পরবর্তী ডেট আরেকটা ডেট থাকে যে 10% কেটে বাকি টাকা ফেরত দিবে, তারপরে আরেকটা ডেট থেকে হয়তো 20% রেখে বাকি টাকা ফেরত দিয়ে দিবে। এরকম করে আপনি যত দেরি করবেন তত টাকা কম পাবেন।
সো দেয়ারফর যত ডেট চলে আসবে ক্লাস শুরু হওয়ার যত ডেটটা চলে আসবে কাছাকাছি তত আপনি টাকাটা কম পাবেন। এজেন্সি সেফ অ্যান্ড সিকিউর কিনা এটা আসলে বলা খুবই দুষ্কর, কারণ অনেক এজেন্সি আছে যারা ভুয়া বা আপনার পকেট থেকে টাকা নিয়ে তারা কাজ করবে না, আবার কিছু কিছু এজেন্সি আছে সেই কাজগুলো করবে। সো এখন আপনি ভালো এজেন্সি পাবেন কিনা সেটা তো আমি আসলে জানি না, এই জন্য আমি সবসময় বলি যে আপনারা নিজেরা চেষ্টা করুন। নিজে নিজে চেষ্টা করে একটা জিনিসে সাকসেসফুল হলে সেটার একটা অন্যরকম আনন্দ আছে। নেক্সট কোয়েশ্চেন করেছে সুমলতা ইয়াসমিন, ভাইয়া ক্যানাডাতে পিজিডি করার জন্য 35 লাখ টাকা কি এনাফ অ্যামাউন্ট ফর ওয়ান পারসন? অ্যানাদার কোয়েশ্চেন, ল্যান্ড সেল করে বায়না হিসেবে টাকা দেখালে সেটা কি প্রবলেম হবে? 35 লাখ ফর ওয়ান পারসন, এটা আপনার টিউশন ফির উপর ডিপেন্ড করবে। আপনার টিউশন ফি যদি $10,000 to $15,000 হয়, বাকিটা আপনার যে লিভিং এক্সপেন্সেস ফর 1 year, it should be sufficient for one person. আরও বেশি দেখাতে পারলে ভালো, বাট দিস শুড বি গুড এনাফ ফর আ স্টুডেন্ট। আর বায়না করে যে টাকার কথা বলছেন, যে আপনি যে বায়না করে টাকা পাওয়াটা তো খুবই লেজিটিমেট একটা ব্যাপার। আপনি যে কোনো আপনার যদি ল্যান্ড থাকে সেটা সেল করে সেটা আপনি টাকা ওই সোর্স থেকে পেয়েছেন, সেই সোর্সটাকে দেখানো খুবই সহজ কাগজ কলমে, এবং সেটা দেখালে কোনো ধরনের অসুবিধা নেই, কারণ এটা একটা লেজিটিমেট সোর্স। এর পরবর্তী কোয়েশ্চেনটি করেছেন সাবিহা, অ্যান্ড দেন উনি জানতে চেয়েছেন আন্ডার গ্র্যাজুয়েট করার জন্য যদি 4 years স্টাডি গ্যাপ থাকে, দেন হাউ টু জাস্টিফাই দ্য গ্যাপ? আসলে এটার আনসার আমি আগেও দিয়েছি, এটার জাস্টিফিকেশন আপনার কাছেই আছে। আপনি আসলে কি করেছেন 4 বছর, সেই জিনিসটা সুন্দরভাবে তুলে ধরতে হবে। আপনি হয়তো পড়াশোনা করেননি, অন্য কিছু করেছেন, জব করেছেন, টিউশনি করেছেন, ইংলিশ শিখেছেন, কিংবা ঘরকন্যা করেছেন, বিয়ে হয়ে গেছে বা হয়নি, হোয়াটএভার, কিংবা আপনি বাসায় বাবা মাকে দেখাশোনা করেছেন, কিছু না কিছু তো একটা করেছেন, সেটা সুন্দরভাবে লিখে, সেই কারণে যে আপনি পড়াশোনা করতে পারেননি সেটা সুন্দরভাবে ফুটিয়ে লিখলে আশা করি সেটা আপনার জন্য আর কোনো স্টাডি গ্যাপ কোনো প্রবলেম হবে না। এই ছিল আপনাদের কোয়েশ্চেন অ্যান্ড আনসার ফর দিস টাইম। আশা করছি আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড পরবর্তীতে আপনাদের যে কোনো কোয়েশ্চেন আপনারা ভিডিও নিচে কমেন্ট সেকশনে করতে পারেন। সেক্ষেত্রে আমি চেষ্টা করব সবার আনসারগুলোকে প্রপারলি দেওয়ার জন্যে, যাতে সবাই মিলে আমরা শিখতে পারি অ্যান্ড শেয়ার করতে পারি ইনফরমেশন একে অপরের সাথে। So that's it for today. I hope you guys enjoyed this video. If you do, please subscribe to the channel, and I hope to see you guys in my next video. Until then, goodbye.